হঠাৎ দুটো কালো রঙের মোটরসাইকেল এসে থামে তার সামনে। নেমে আসে চারজন ছেলে। সবার সামনের জনের নাম মাসুদ। সে এলাকার নামকরা মাস্তান। তার পেছনে তিনজন সাঙ্গুপাঙ্গু। মাসুদের গায়ে চকচকে কালো জ্যাকেট, হাতে সোনার আংটি পরা, চোখে ভয়ঙ্কর হিংস্রতা। সে এসে ইহানকে বলে, ওই আরামের বাচ্চা, তোর কাছে আমার লোকেরা 3,000 টাকা চাঁদা চেয়েছে, দিসনি কেন? চোরের বাচ্চা, এলাকায় বিজনেস করোস আর আমাদের ছেলেদের আসলে ফিরিয়ে দিস? ইহান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে কি বলবে ভেবে পাচ্ছে না। সে ভয়টাই তার কণ্ঠস্বর কাঁপা কাঁপা ভাবে বের হয়। ভাই, আমি গরিব ঝালমুড়িওয়ালা। ফুটপাতে অলিতে গলিতে ঝালমুড়ি বিক্রি করে বেড়াই। এত টাকা কোথায় পাবো? ঘরে অসুস্থ মা বাবা আছে, সংসার চলে না। তার উপর যা টাকা পাই তা দিয়ে দোকানের জিনিস কিনি, আর যা বাঁচে তা দিয়ে সংসার চলে। ভাই, এত টাকা কিভাবে দিব? চুপ সালা খাঙ্গির পোলা, টাকা দে। তোর জারি গান শুনতে আসেনি, জানিস না আমি আসলে টাকা নিয়ে যাই? ভাই, টাকা নাই, মাফ কইরা দেন ভাই। তোর মাপ তোর ভিতরে ঢুকিয়ে দেবো সালা। সর সামনে থেকে, ব্যবসা তোর করা বের করছি। কথাটা বলেই মাসুদ ইহানের মুখে জোরে ঘুষি মারে। ঘুষিটা এত শক্ত হয়ে জোরে মারে যে ইহান সোজা পড়ে যায় ফুটপাতের উপর। তার ঠোঁট ফেটে রক্ত বের হয়। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। এগিয়ে আসবে কিভাবে? মাসুদের লোকেরাদের কাছে অস্ত্র। কেউ এগিয়ে আসবে না, স্বাভাবিক। মাসুদের সাঙ্গপাঙ্গরা ইহানের ঠেলা গাড়ি থেকে যা কিছু টাকা ছিল সব তুলে নেয়। আজকের যা বেচা কেনা হয়েছিল 2,000 টাকার মতো, সেটা ছো মেরে নিয়ে নেয় তারা। তাহলে এত টাকা তোর কাছে? এখন থেকে 5,000 টাকা দিবি, আর 3,000 টাকা কাল সন্ধ্যার মধ্যে দিবি, নাহলে তোর দোকান সহ তোর হাত পা ভেঙে দেবো, বুঝেছিস? পথ আবার আসতে হয়, তোর খবর করে ছেড়ে দেবো। তারা হাসতে হাসতে মোটরসাইকেলে চড়ে চলে যায় সেখান থেকে। ইহান মাটি থেকে ধীরে ধীরে উঠে বসে। মুখ মুছে সে আবার তার ঠেলা গাড়ি ঠিক করে। ভ্যানের ওপরে যা ছিল সব নষ্ট হয়ে গেছে। মাসুদের লোকেরা নষ্ট করে দিয়েছে। ইহানের চোখে মুখে কোনো ক্রোধ নেই, কোনো প্রতিশোধের আগুন নেই। শুধু একটা শূন্য দৃষ্টি দিয়ে তার জিনিসগুলো দেখতে থাকে। জোরে কয়েকবার শ্বাস নেয় ইহান। 2 দিন আগে মাসুদের লোকেরা এসেছিল। সেদিন ইহান টাকা দেয়নি, তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। তাই আজকে মাসুদ এসেছে এখানে। আশেপাশে সবার থেকে চাঁদা তুলে ইহানের কাছে আসে। ইহান আবারও না করে দেয়, ফলে আজকে সে মার খেয়েছে। সে ঠেলা গাড়িটা ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় পাশের চায়ের দোকান থেকে বুড়ো রহিম চাচা এগিয়ে আসে। ইহান বাবা, কষ্ট পেয়েছিস নাকি? এই মাসুদ একদম শয়তান একটা, শালা একটা জানোয়ার। পুলিশে খবর দিতে হবে। সব সময় আমাদের মতো গরিবদের উপর নির্যাতন করে। চাচা, পুলিশ কি আর আমাদের মতো গরিবের কথা শুনবে? তারাও তো মাসুদের দলে। আমাদের মতো মানুষের কেউ না থাকলেও আল্লাহ আছে। রহিম চাচা দীর্ঘশ্বাস ফেলে চলে যায় সেখান থেকে। ইহান তার ঠেলা গাড়ি ঠেলে রাস্তায় নামে, কিন্তু তার চোখের দৃষ্টি পাল্টে যায়। যে চোখে আগে শূন্যতা ছিল, এখন সেখানে একটা ঠান্ডা শীতল হিংস্রতা নেমে আসে। ঠোঁটের কোণে হালকা একটা হাসি খেলে যায় ওর, যে হাসিতে কোনো শব্দ হয় না। রাত প্রায় 12টা বাজছে। ইহান তার তাড়া করা ছোট্ট রুমে ফিরে আসে। বস্তির পাশে একটি এলাকায় তার বাড়ি। রুমটা একতলায়, স্যাঁতস্যাঁতে, দেয়ালে ছাই রঙের পেন্ট উঠে গেছে। একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার আছে রুমে, কিন্তু যে মুহূর্তে সে দরজা বন্ধ করে, সেই মুহূর্তে তার পুরো ব্যক্তিত্ব বদলে যায়। সে শব্দ করে হেসে সোজা হয়ে দাঁড়ায়, কাঁধ সোজা হয়ে যায় একদম। চোখে আসে তীক্ষ্ণ দৃষ্টির রেশ। সে ময়লা শার্ট খুলে ফেলে, পুরো যেন জিম করা বডি ওর। খাটের নিচ থেকে একটা ব্যাগ বের করে। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একটা ল্যাপটপ, কয়েকটা মোবাইল ফোন আর একটা দামি পিস্তল। ইহান ল্যাপটপ খুলে বসে। তার আঙ্গুলগুলো কিবোর্ডে নাচতে থাকে অবিশ্বাস্য গতিতে। স্ক্রিনে ভেসে ওঠে কোডের পর কোড। সে হ্যাক করে ঢুকে যায় শহরের সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্কে। খুঁজে বের করে মাসুদের লোকেশন। মাসুদ এখন তার আড্ডায়, মিরপুর 10-এর একটা পুরনো বিল্ডিংয়ে 3 তলায় বসে
মেয়ে নিয়ে ফুর্তি করছে। ইহান হালকা হাসি শব্দ করে, হাসির শব্দ রিপিট হয় হার ছোট্ট রুমে। তারপর একটা নম্বরে কল করে ও। জাহিদ, কাজ আছে, আজ রাতেই শেষ করতে হবে কাজটা। ফোনের ওপাশ থেকে একটা ভারী কণ্ঠস্বর আসে। সে দ্রুত রিপ্লাই দেয়। বস, টার্গেট কে? পরিচয় পাঠিয়ে দেন। ওর নাম মাসুদ, মিরপুর 10-এ আছে। আর হ্যাঁ, একটা মেসেজ পাঠাতে হবে সবার কাছে। এলাকায় যারা মাস্তানি করে তারা যেন বুঝতে পারে কে আসল বস, কে এই শহরের রাজা। বুঝেছি বস, 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনি লোকেশন সেন্ড করে দেন, আমি কাজ শেষ করে আপনাকে জানাবো। ইহান ফোন কেটে দেয়। তারপর পাশে আরেকটা মোবাইল তুলে নেয়। এটা তার সিক্রেট ফোন। এই ফোন দিয়ে সে পুরো শহরের আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করে। সে মেসেজ পাঠায় তার টিমের কাছে। তবে ওর টিমের লোকেরা যারা জানে না যে তাদের বস আসলে কে, তারা শুধু জানে বসের একটা কোড নাম আছে, আর সেটা শ্যাডো কিং। রাত 1:30 বাজলো। মাসুদ তার আড্ডায় বসে মদ খাচ্ছে। পাশে সব মেয়েরা পড়ে আছে নেশা করে। তার চারপাশে 5-6 জন সাঙ্গপাঙ্গ। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পুরো বিল্ডিং অন্ধকারে ডুবে গেল। মাসুদ চমকে উঠে দাঁড়ায়। হঠাৎ কি হলো? সুজন, কি হলো রে? কারেন্ট চলে গেছে মনে হয়। জেনারেটর চালা, দেখ চালা, বিদ্যুৎ যাওয়ার সময় পেল না। সুজন নামের একটা ছেলে উঠে দাঁড়ায়। সে জেনারেটর চালানোর জন্য দরজার কাছে যায়, কিন্তু জেনারেটর চালু হওয়ার আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকে আসে কয়েকজন কালো পোশাক পরা মানুষ। তাদের মুখে মাস্ক লাগানো, হাতে তাদের দামি অস্ত্র, সাইলেন্সার লাগানো পিস্তল সবার কাছে। ওদেরকে দেখেই মাসুদের লোকেরা অস্ত্র তোলার আগে গুলি ছুটে আসে। এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। ছোট টর্চ লাইটের আলো মাসুদের চোখে এসে পড়ে। তারা কিছুই টের পায় না। তবে ঠিকই আলোর সাথে পিস্তলের গুলি এসে লাগে ওদের বুকে। মাসুদ দৌড়ে পালাতে যায়, কিন্তু জাহিদ তাকে ধরে ফেলে। তাকে একটা চেয়ারে বসিয়ে বেঁধে ফেলা হয়। মাসুদ ভয়ে চিৎকার করতে শুরু করে। জাহিদ বলে, তুই কি মাসুদ? কিন্তু তোরা? ও, তাহলে যে গরিব মানুষদের কাছে জোর করে টাকা আদায় করিস সে হলো তুই? তোরা কারা? জানিস আমার কত বড় দল আছে? ছাড় আমাকে, নাহলে বড় পস্তাবি। তোর দল? তোর পুরো দল এখন আমাদের বসের নিয়ন্ত্রণে। আর তুই তুই শুধু একটা উদাহরণ হয়ে থাকবি। সালাম মাদার, তুই দলের পাওয়ার দেখাস? কথাগুলো বলে জাহিদ একটা ছুরি বের করে। ধীরে ধীরে মাসুদের গালে ছুরির ডগা বোলায়। তারপর আবার বলে, আমাদের বস বলেছে যারা গরিব মানুষদের কষ্ট দেয় তাদের শেষ করতে হবে। আর তোর মতো নোংরা সোয়ারদের জন্য একটা বিশেষ শাস্তি আছে। তবে তোর অপশন আছে, কি শাস্তি দিবি তুই বল? মাসুদ চিৎকার করতে চায়, কিন্তু তার মুখে একটা কাপড় ঠেসে ধরা হয় তখনই। তারপর যা হয় তা বর্ণনা করার মতো নয়। ছুরির কাজ শেষ হতে হতে মাসুদের পুরো শরীর রক্তে ভেসে যায়, আর আঙ্গুলগুলো একটা একটা করে কেটে ফেলা হয়। চোখ তুলে ফেলা হয় কাপড়ের ভেতর দিয়ে। জিভ কেটে মুখের ভেতরে গুজে দেয়া হয়। শেষে তার বুকে খোদাই করা হয় একটা চিহ্ন, একটা ছায়ার মতো মুকুট, শ্যাডো কিং এর চিহ্ন। নিচে নামও লিখে দেয়া হয়। তারপর জাহিদ শব্দ করে হেসে তার লোকদের বলে, এই হারামির লাশ রাস্তায় ফেলে দাও, সবাই যেন দেখে কে তাকে মেরেছে, আর তার অবস্থা দেখে যেন সবাই ভয় পায়। জাহিদের কথা মতো ওর লোকেরা মাসুদকে নিয়ে চলে যায় সেখান থেকে। পরদিন সকালে পুরো মিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাসুদের লাশ পাওয়া যায় রাস্তার মাঝখানে, এতটাই ভয়ঙ্করভাবে কাটা ছেঁড়া যে পুলিশও শিউরে ওঠে। লাশের বুকে খোদাই করা সেই চিহ্ন দেখে সবাই বুঝে যায় এটা কোনো সাধারণ খুন নয়, এটা একটা মেসেজ। এলাকার সব মাস্তান, সব ছোটোখাটো গ্যাংস্টার ভয় চুপসে যায়। পুলিশের তদন্ত শুরু হয়। ডিটেকটিভ রাজীব খান এই কেসের দায়িত্ব পায়। রাজীবের বয়স 40-এর কাছাকাছি, অভিজ্ঞ, ধূর্ত। যে ক্রাইম সিন দেখে বুঝতে পারে এটা কোনো পেশাদার হত্যাকারীর কাজ। এই চিহ্ন আগে কোথাও দেখছো কি? কেউ সিকিউরিটি ফুটেজ চেক করো তো, দেখি তারা কারা। কিন্তু সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করা ছিল, কোনো ফুটেজ নেই। রাজীব বুঝতে পারে এই হত্যাকারী শুধু শক্তিশালী নয়, সে অত্যন্ত বুদ্ধিমানও। যা করেছে তা প্ল্যান করেই করেছে। সেদিন বিকেলে ইহান আবার তার ঝালমুড়ির ঠেলা গাড়িটা নিয়ে রাস্তায় নামে।
তার চেহারায় সেই একই ক্লান্ত অসহায় ভাব লেগে আছে। সে রহিম চাচার চায়ের দোকানে পাশে ঠেলাটা রাখে, গামছা দিয়ে মুখটা মুছে নেয়। রহিম চাচা ইহানকে দেখে বলে, বাবা ইহান, খবর শুনলি? মাসুদকে খুন করছে কেউ, এত ভয়ঙ্কর ভাবে মেরেছে যে পুলিশও ভয় পেয়েছে। সত্যি? কে করলো এটা? কে জানে, তবে এলাকায় বলা বলি হচ্ছে কোনো এক হেড্ডো কিং নাকি এসেছে শহরে, সব মাস্তানদের শেষ করে দিবে। কেউ মাস্তান তবে আমাদের পক্ষে কাজ করলো, দেখলি তো? ইহান মাথা নাড়ে। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি খেলে যায়, যা রহিম চাচা লক্ষ্য করে না। ঠিক তখনই একটা মেয়ে হেঁটে আসে, বয়স 25-এর কাছাকাছি হবে। দেখতে বেশ সুন্দরী, ফর্সা গায়ের রং, লম্বা চুলও আছে, চোখে এক ধরনের তীক্ষ্ণতা মেয়েটার। সে ইহানের দোকানের সামনে এসে দাঁড়ায়। এই যে মামা, একটা ঝালমুড়ি দেবে? ইহান মাথা তুলে তাকায়। মেয়েটার চোখে চোখ পড়তেই তার বুকটা একটু দুরু দুরু করে। সে কখনো এমন সুন্দরী মেয়ে দেখেনি। জি দেব। কেমন ঝাল দেব তাতে? একটু বেশি দাও, আমার ঝাল পছন্দ। ইহান ঝালমুড়ি বানিয়ে দেয়। মেয়ে টাকা দিয়ে চলে যায়, কিন্তু ইহান লক্ষ্য করে মেয়েটা দুবার পেছন ফিরে তার দিকে তাকায়, যেন তাকে পর্যবেক্ষণ করছে। রাতে ইহান তার রুমে ফিরে আসে। ল্যাপটপ খুলে সে শহরের সিসিটিভি ক্যামেরায় ঢুকে পড়ে। সে খুঁজে বের করে সেই মেয়েটাকে। মেয়েটার নাম ইফতি। সে একটা সাইবার ক্যাফেতে কাজ করে, কিন্তু ইহান যখন আরও গভীরে যায় তখন জানতে পারে ইফতি আসলে একজন ফ্রিল্যান্স হ্যাকার। সে গোপনে বিভিন্ন কোম্পানির ডেটা চুরি করে বিক্রি করে। ইহান হাসে শব্দ করে। তার মনে হয় এই মেয়েটা আরও মজার, কিন্তু ইহান জানে না ইফতিও তার পেছনে লেগেছে। সে বুঝতে পেরেছে এলাকায় যে নতুন শক্তি এসেছে তার সাথে ইহানের কোনো একটা সংযোগ আছে, কারণ মাসুদকে খুন করার ঠিক আগের দিন সে ইহানকে মাসুদের সাথে ঝগড়া করতে দেখেছে, আর পরদিনই মাসুদ মরে যায়। এটা শুধু কাকতালীয় হতে পারে না। ইফতি তার ল্যাপটপে বসে ইহানের ব্যাকগ্রাউন্ড চেক করতে থাকে, কিন্তু অবাক হয়ে দেখে ইহানে কোনো রেকর্ড নেই, যেন সে একটা ভূত। কোথা থেকে এসেছে, কে এসে, কিচ্ছু জানা যায় না। ইফতি নিজের সাথে বলে, তুমি কে ইহান? কেন তোমার ব্যাপারে কিছু পাওয়া যাচ্ছে না কেন? পরদিন সকালে ইহান আবারও রাস্তায় নামে। সে দেখে ইফতি আবারও তার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। এবার তার হাতে একটা কফির কাপ আছে। আবার একটা ঝালমুড়ি দেবে মামা? অবশ্যই, তুমি তো নিয়মিত গ্রাহক হয়ে যাচ্ছ। ইফতি হাসে। তার হাসিতে একটা রহস্য লুকিয়ে আছে। ইফতি বলে, তুমি এই এলাকায় নতুন? হ্যাঁ, মাস তিনেক আগে এসেছি গ্রাম থেকে। কোন গ্রাম? ময়মনসিং। বাহ, আমারও নানা বাড়ি ময়মনসিংহে। ইহান ঝালমুড়ি বানিয়ে দেয়। ইফতি টাকা দিয়ে নেয়ার সময় ইহানের হাত ছুঁয়ে যায়। ইহান একটু চমকে ওঠে। তাদের চোখাচোখি হয়। কয়েক সেকেন্ডের জন্য দুজনেই নিশ্চুপ। তোমার নাম ইহান, তাই না? হ্যাঁ, তুমি জানো কিভাবে? রহিম চাচাকে জিজ্ঞেস করেছিলাম। তোমার নাম? ইফতি। সুন্দর নাম। ইফতি হাসে, তারপর চলে যায়। ইহান তার পেছনে তাকিয়ে থাকে। তার মনে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন সে কিছু একটা হারাতে চলেছে, কিন্তু কি হারাবে সেটা বুঝতে পারছে না। কিন্তু ইহান জানে না ইফতি তাকে ট্র্যাক করছে। সে ইহানের ফোনে একটা ট্র্যাকিং অ্যাপ ইনস্টল করার চেষ্টা করছে, কিন্তু ইহানের ফোন এতটাই সিকিউর যে সে ঢুকতেই পারছে না। এটা ইফতিকে আরও সন্দিহান করে তোলে। ইফতি ভাবে, একজন সাধারণ ঝালমুড়িওয়ালার এত সিকিউর ফোন কেন? এখানে কিছু একটা গোলমাল আছে। রাতে ইহান তার রুমে ফিরে আসে। সে ল্যাপটপ খুলে দেখে কেউ তার ফোনে ঢোকার চেষ্টা করেছে। সে হ্যাক ট্র্যাক করে দেখে ইফতি চেষ্টা করেছে। তো তুমি হ্যাকার? মজার ব্যাপার, তবে আমাকে ট্যাগ করা সহজ নয়। সে একটা কাউন্টার হ্যাক চালায়। ইফতির ল্যাপটপে ঢুকে পড়ে, তার সব ফাইল দেখে, তার কাজকর্ম জেনে নেয়। তারপর একটা মেসেজ পাঠায় ইফতির স্ক্রিনে। সাবধান, যে খেলায় নেমেছো সেটা তোমার পক্ষে খুবই বিপজ্জনক। শ্যাডো কিং। ইফতি যখন মেসেজটা পড়ে তখন তার সারা শরীর শিউরে ওঠে। সে বুঝতে পারে সে যার সাথে পাঙ্গা নিয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। কিন্তু ইফতি হাল ছাড়ে না। সে ঠিক করে সে ইহানের আসল পরিচয় জানবেই, কারণ তার নিজের জীবনও ঝুঁকিতে আছে। সে এমন কিছু ডেটা চুরি করেছে যা শহরের সবচেয়ে বড় মাফিয়া বস জহুরুল আলম চায়।
আর যদি সে সেই ডেটা না দেয় তাহলে তাকেও মাসুদের মতো করে মারা হবে। ইফতি ভাবে আমাকে শ্যাডো কিংয়ের সাহায্য নিতে হবে, কিন্তু আগে জানতে হবে সে আসলে কে। এভাবেই শুরু হয় ইহান আর ইফতির মধ্যে একটা বিচিত্র খেলা। একদিকে ইহান তার ছদ্মবেশ ধরে রাখার চেষ্টা করেছে, অন্যদিকে ইফতি তার আসল পরিচয় বের করার চেষ্টা করেছে। আর দুজনের মধ্যে ধীরে ধীরে গড়ে উঠেছে একটা অদ্ভুত সম্পর্ক, যেখানে আকর্ষণ আছে, বিশ্বাস নেই। ঢাকার আকাশে মেঘ জমেছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মিরপুরের রাস্তাগুলো এখনো মাসুদের খুনের আতঙ্কেই কাঁপছে। মানুষজন ফিসফিস করে কথা বলে, পুলিশ টহল বাড়িয়েছে, কিন্তু শ্যাডো কিংয়ের কোনো খোঁজ পাচ্ছে না। ডিটেকটিভ রাজীব খান প্রতিটা স্ক্রু খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সব রাস্তা যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। রাজীব তার অফিসে বসে ফাইলগুলো ঘাঁটছে। তার সামনে মাসুদের ময়না তদন্তের রিপোর্টে লেখা মৃত্যুর আগে চরম নির্যাতন করা হয়েছে, আঙুল কাটা হয়েছে একটা একটা করে, চোখ তুলে ফেলা হয়েছে, জিভ কেটে মুখে গুজে দেওয়া হয়েছে। এই ধরনের হিংস্রতা শুধুমাত্র একজন সাইকোপ্যাথ বা অত্যন্ত পেশাদার হত্যাকারীর কাজ হতে পারে। রাজীব একটা সিগারেট ধরায়। তার মনে হচ্ছে এই শহরে একটা নতুন ব্যক্তি এসেছে, এমন শক্তি যা আগে কখনো কারোর ভেতরে ছিল না। আগের গ্যাংদের থেকেও এমন কাজ কেউ করবে সে সবার থেকে জেনেছে, কেউ না। শ্যাডো কিং, কে তুমি? কোথা থেকে এলে? তার সহকারী ইন্সপেক্টর ফারুক ঘরে ঢোকে। সে এসে বলে, স্যার, একটা খবর আছে। গুলশানে আজ সকালে আরেকটা খুন হয়েছে। ভিকটিম আলমগীর হোসেন। সে একটা বড় মাদক চক্রের সাথে জড়িত ছিল। খুনটা আরো জটিল। খুনের ধরন? আগের মতো একই, চরম নির্যাতন করা হয়েছে, তারপর মারছে। বুকে সেই একই চিহ্ন, শ্যাডো কিং এর চিহ্ন। রাজীব লাফিয়ে উঠে দাঁড়ায়, সিগারেট পড়ে যায় ওর হাত থেকে। সে বলে, চলো ক্রাইম সিন দেখতে হবে। শ্যাডো কিংকে তারা দুজনে গুলশানের দিকে রওনা দেয়। গাড়িতে বসে রাজীব ভাবছে, এই শ্যাডো কিং কেন এই খুনগুলো করছে? সে কি কোনো সিরিয়াল কিলার, নাকি তার কোনো উদ্দেশ্য আছে? গুলশানে পৌঁছে রাজীব দেখে আলমগীরের লাশ তার নিজের বাড়িতেই পাওয়া গেছে। পুরো বাড়ি তার লোকদের রক্তে ভেসে গেছে। আলমগীরের শরীর এমনভাবে কাটাছেঁড়া যে দেখলে বমি পায়। তার হাত পা বেঁধে রাখা ছিল, চোখের পাতা কেটে ফেলা হয়েছে যাতে সে নির্যাতনের প্রতিটা মুহূর্ত দেখতে পারে। পেট ছিঁড়ে ভিতরের নাড়িভুড়ি বের করে রাখা হয়েছে, আর বুকে খোদাই করা সেই ছায়ার মুকুট। রাজীব শিউরে ওঠে। তার মনে হয় এই হত্যাকারী শুধু মারছে না, সে একটা মেসেজ দিচ্ছে। কিন্তু কাকে, কেন? ফারুক, মাসুদ আর আলমগীরের মধ্যে কোনো সংযোগ ছিল কি? স্যার, দুজনেই আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল। মাসুদ ছোটখাটো মাস্তান ছিল, আর আলমগীর মাদক ব্যবসায়ী। তবে দুজনেই একজনের অধীনে কাজ করত। কার অধীনে? জহুরুল আলম শহরের সবচেয়ে বড় মাফিয়া বস। আর একটা বিশাল নেটওয়ার্ক আছে। পুলিশ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই তার পকেটে। রাজীব বুঝতে পারে ব্যাপারটা অনেক বড়। শ্যাডো কিং হয়তো জহুরুল আলমের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করেছে। বেছে বেছে তারই লোকদের মারছে শ্যাডো কিং। কিন্তু কেন? জহুরুল আলম কোথায় থাকে? বনানীতে তার একটা বিশাল বাংলো আছে। কিন্তু স্যার, আমরা তার কাছে যেতে পারবো না। তার অনেক বড় সংযোগ আছে। উপর থেকে অর্ডার আসবে আমাদের থামার। দেখি আগে আরো তথ্য সংগ্রহ করি। অন্যদিকে ইহান তার ঝালমুড়ির দোকান গুটিয়ে নিচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ ইফতি এসে তার সামনে দাঁড়ায়। আজ তার পরনে নীল রঙের একটা শাড়ি, চুলগুলো খোলা, চোখে একটা বিশেষ আবেদন দেখা যায়। ইহান, আমার সাথে একটু কথা বলবে? অবশ্যই, বলো। এখানে নয়, কোথাও শান্ত জায়গায় যাবে। ইহান একটু ভাবে, তারপর মাথা নাড়ে। চলো, কাছে একটা পার্ক আছে। দুজনে হাঁটতে থাকে। পার্কে পৌঁছে একটা বেঞ্চে বসে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কয়েকটা বাচ্চা খেলছে। ইহান, তুমি কে আসলে? ইফতির হঠাৎ এমন প্রশ্নে ইহান চমকে তাকায়। সে দ্রুত বলে, মানে, আমি তো ঝালমুড়িওয়ালা। না, তুমি সাধারণ ঝাড়মুড়িওয়ালা নও, এটা আমি জানি। তুমি কি করে জানো? আমি জানি তুমি একজন হ্যাকার, একজন খুব দক্ষ হ্যাকার। কারণ আমার ফোনে যে অ্যাকাউন্টের কাউন্টার হ্যাক চালানো হয়েছে, সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ইহান নিশ্চুপ থাকে। তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই।
আর আমি এটাও জানি তুমি শ্যাডো কিং। তুমি মাসুদ আর আলমগীরকে মেরেছো। ইহান হালকা হাসে, তারপর ধীরে ধীরে বলে, প্রমাণ আছে? না, এটা আমার ইন্টেনশন আছে। আর আমার ইনটুইশন কখনো ভুল হয় না। তাহলে তুমি পুলিশে খবর দিচ্ছ না কেন? কারণ আমার তোমার সাহায্য দরকার। কেন? কারণ আমি মুসিবতে পড়েছি। জহুরুল আলম আমার পেছনে লেগেছে। আমি তার একটা ডেটা চুরি করেছি, এখানে তার সব অবৈধ ব্যবসার হিসেব আছে। সে আমাকে খুঁজছে, আর যদি পেয়ে যায় তাহলে সে আমায় মেরে ফেলবে। ইহান তাকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, তার মনে নানা চিন্তা খেলে যাচ্ছে। তুমি কেন চুরি করেছিলে ডেটা? টাকার জন্য। আমি একজন ফ্রিল্যান্স হ্যাকার। বিভিন্ন মানুষ আমাকে টাকা দিয়ে ডেটা চুরি করতে বলে, কিন্তু এবার আমি ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছি। ডেটা কোথায়? আমার কাছে একটা পেন ড্রাইভে, কিন্তু আমি জানি না কি করব। যদি পুলিশে দিই তাহলে জহিরুল আলমকে পুলিশ কিনে নেবে, আর যদি না দিই তাহলে সে আমাকে মেরে ফেলবে। তুমি আমার কাছে কেন এসেছো? কারণ তুমিই একমাত্র মানুষ যে জহুরুল আলমের বিরুদ্ধে লড়তে পারবে। তুমি শ্যাডো কিং, তুমি ইতিমধ্যেই তার লোকজনকে মেরে ফেলেছো, তুমি তাকেও শেষ করতে পারবে। ইহান চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? তুমি আমার পরিচয় কাউকে বলবে না, কখনো না। প্রমিস করছি। ঠিক আছে, তোমার পেন ড্রাইভ আমাকে দাও, আমি দেখি কি করা যায়। ইফতি তার ব্যাগ থেকে পেন ড্রাইভটা বের করে ইহানের হাতে দেয়। ইহান পেন ড্রাইভটা পকেটে রাখে। তুমি নিরাপদ কোথাও থাকো, কারোর সাথে মেলামেশা করো না। আমি তোমাকে একটা নম্বর দিচ্ছি, জরুরি কিছু হলে এই নম্বরে কল করবে। ইহান একটা কাগজে একটা নম্বর লিখে ইফতিকে দেয়। ইফতি নাম্বারটা নিয়ে উঠে দাঁড়ায়, কিন্তু যাওয়ার আগে একবার ইহানের দিকে তাকায়। ইহান, তুমি কেন এইসব করো? কেন তুমি মাসুদ আর আলমগীরকে মেরেছো? কারণ তারা অপরাধী ছিল, তারা গরিব মানুষদের কষ্ট দিত, আর আমি শুধু ন্যায় বিচার করছি। ইহান হাসে, তার হাসিতে একটা তিক্ততা আছে। সুপারহিরো না, আমি শুধু একটা ছায়া মানব হতে পারি, যে অন্ধকারে থাকে আর অন্ধকারেই কাজ করে। ইফতি চলে যায়। ইহান বেঞ্চে বসে থাকে, তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে জানে ইফতিকে সাহায্য করা মানে জহুরুল আলমের সাথে সরাসরি যুদ্ধে নামা, আর সেটা খুবই বিপজ্জনক। কিন্তু ইহান ঠিক করে সে এই যুদ্ধে নামবে, কারণ জহুরুল আলম এই শহরের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। সে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে, আর এখন সময় এসেছে তার শেষ করার। রাতে ইহান তার রুমে ফিরে আসে। সে পেনড্রাইভটা ল্যাপটপে লাগায়, ভেতরে দেখে বিশাল পরিমাণ ডেটা। জহুরুল আলমের সব অবৈধ ব্যবসার হিসাব, মাদক চোরাচালান, মানুষ পাচার, চাঁদাবাজি, খুন, সব কিছুরই বিস্তারিত তথ্য। এই ডেটা দিয়ে জহিরুল হক আলমকে শেষ করা যাবে, কিন্তু সরাসরি পুলিশে দিলে কাজ হবে না। জহিরুল আলমের পুলিশের অনেক লোক আছে। সে ভাবে কিভাবে এই ডেটা ব্যবহার করবে। তারপর একটা প্ল্যান মাথায় আসে। সে ডেটাগুলো কপি করে, একটা কপি পাঠায় দেশের সবচেয়ে বড় সাংবাদিক রাফি হোসেনের কাছে। রাফি সৎ, নির্ভীক, সে এই ডেটা পেলে অবশ্যই প্রকাশ করবে। আরেকটা কপি পাঠায় র্যাবের একজন সৎ অফিসার মেজর ইমরানের কাছে। ইমরান দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। সে এই ডেটা পেলে জহুরুল আলমের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আর তৃতীয় কপি পাঠায় একটা আন্তর্জাতিক নিউজ এজেন্সির কাছে, যাতে ব্যাপারটা বিদেশেও ছড়িয়ে যায়। এবার তুমি পালাতে পারবে না জহিরুল আলম। পরদিন সকালে শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। রাফি হোসেন তার টিভি চ্যানেলে জহুরুল আলমের অপরাধের ডেটা প্রকাশ করে। বিস্তারিত সব তথ্য, সব প্রমাণ। পুরো দেশ হতবাক হয়ে যায়। মানুষ রাস্তায় নেমে আসে। জহুরুল আলমের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। জহুরুল আলম তার বনানীশ বাংলোতে বসে সব খবর দেখছে। তার মুখ রাগে লাল হয়ে গেছে। সে তার সহকারী সোহেলকে ডাকে। কিভাবে এই ডেটা বাইরে গেল? কে করলো এই কাজ? বস, আমরা খোঁজ নিচ্ছি, কিন্তু মনে হয় ইফতি এই ডেটা কাউকে দিয়েছে। ইফতিকে খুঁজে বের করো, আর যে তাকে সাহায্য করেছে তাকেও। আমি তাদের জীবন চামড়া ছাড়িয়ে নেব। বস, আরেকটা খবর আছে, র্যাব আমাদের বেশ কয়েকটা গুদাম রেড করেছে। তারা মাদক আর অস্ত্র পেয়েছে। জহুরুল আলম টেবিলে মুষ্টাঘাত করে। শালা শ্যাডো কিং, সেই এই সব করেছে। সে আমার লোক মেরেছে, এখন আমার ব্যবস্থা ধ্বংস করছে। তাকে খুঁজে বের করো, যে করেই হোক। বস, আমরা পুরো শহর তার খোঁজ করছি, কিন্তু সে যেন ভূতের মতো, কোথাও তার কোনো চিহ্ন পাচ্ছি না। তাহলে ফাঁদ পাতো যে তার জন্য অপরাধীরোধ। সে যদি ইফতিকে সাহায্য করে থাকে তাহলে সে অবশ্যই তাকে বাঁচাতে আসবে। ইফতিকে খুঁজে বের করো, তাকে আমার কাছে আনো, তাকে টপ হিসেবে ব্যবহার করব।
সোহেল মাথা নেড়ে বেরিয়ে যায়। জহুরুল আলম জানালার দিকে তাকায়, তার চোখে ঠান্ডা হিংস্রতা। শ্যাডো কিং, যেই তুমি হও, তুমি আমার সাথে ভুল করেছো। আমি তোমাকে এমনভাবে শেষ করব যে তুমি মরতেও চাইবে কিন্তু মরতে পারবে না। অন্যদিকে ডিটেকটিভ রাজীব খান এইসব ঘটনা দেখে বুঝতে পারছে একটা বড় ঝড় আসছে। শ্যাডো কিং আর জহুরুল আলমের মধ্যে একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আর এই যুদ্ধে পুরো শহর জড়িয়ে পড়বে। আমাকে শ্যাডো কিংকে সেটা জানতে হবে, তা না হলে এই যুদ্ধে অনেক নিরাপদ মানুষ মারা যাবে। সে তার টিম নিয়ে তদন্ত শুরু করে, কিন্তু প্রতিটা ক্রু তাকে অন্ধকার করে নিয়ে যাচ্ছে, যেন শ্যাডো কিং সত্যি একটা ছায়া যাকে ধরা যায় না। ইহান তার রুমে বসে সব ঘটনা মনিটর করেছে, দেখছে তার পরিকল্পনা কাজ করছে। জহুরুল আলম কোণঠাসা হয়ে পড়ছে, কিন্তু সে এটাও জানে জহুরুল আলম সহজে হার মানবে না। সে পাল্টা আক্রমণ করবে, আর সেটা খুবই ভয়ঙ্কর হবে। এখন সর্বোচ্চ বড় চ্যালেঞ্জ হলো ইফতিকে রক্ষা করা। জহিরুল আলম অবশ্যই তাকে খুঁজবে। সে ইফতিকে কল করে, কিন্তু ফোন বন্ধ। ইহান টেনশন অনুভব করে। সে তার ল্যাপটপে ইফতির ফোন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু ফোনটা সুইচ অফ। কোথায় তুমি ইফতি? ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। একটা অজানা নম্বর থেকে মেসেজটা খুলতেই ইহান শিউরে ওঠে। তোমার বান্ধবী আমার কাছে আছে, যদি তাকে ফিরে পেতে চাও তাহলে আজ রাতে মিরপুর ড্রয়িং রাডে আসবে। একা আসবে, পুলিশ বা কাউকে নিয়ে এলে তাকে মেরে ফেলবো। মেসেজের সাথে একটা ছবি আছে। ছবিতে ইফতি, তার হাত পা বাঁধা, মুখে টেপ লাগানো, চোখে ভয় দেখা যায়। শালা তোর সাহস তো কম না। সে জানে এটা একটা ফাঁদ। জহুরুল আলম তাকে ধরার জন্য ইফতিকে টোপ হিসেবে ব্যবহার করেছে, কিন্তু ইহানের কাছে কোনো অপশন নেই। ইফতিকে বাঁচাতেই হবে। ইহান তার অস্ত্রগুলো বের করে, দুটো পিস্তল, একটা ছুরি, গ্রেনেড। সে জানে আজ রাতে যা হবে সেটা হবে একটা রক্তক্ষয়ী যুদ্ধ, কিন্তু ইহান একা যাবে না। সে তার গোপন টিমকে মেসেজ পাঠায়। আজ রাতে বড় অপারেশন, সবার রেডি থাকবে। শ্যাডো কিং এর শেষ যুদ্ধ হতে যাচ্ছে। রাত নামে ঢাকার আকাশে, অন্ধকার ঘন হয়ে আসে। মিরপুর ডকইয়ার্ড নির্জন, ভয়ঙ্কর। পুরনো জাহাজে ধ্বংসাবশেষ, মরিচা পড়া কন্টেইনার, চারপাশে নিস্তব্ধতা। ইহান তার কালো হুডি পরে সেখানে পৌঁছায়। তার মুখে মাস্ক, হাতে পিস্তল, চোখে হিম শীতল দৃষ্টি। আজ রাতে সে শুধু ইহান নয়, সে শ্যাডো কিং। সে ডকইয়ার্ডে ঢোকে, চারপাশে তাকায়। হঠাৎ লাইট জ্বলে ওঠে। দেখা যায় জহুরুল আলম দাঁড়িয়ে আছে, তার পেছনে 20-30 জন সন্ত্রাসের লোক, আর মাঝখানে বাধা ইফতি। জহুরুল আলম হাসে, তার হাসি শয়তানের মতো। স্বাগতম শ্যাডো কিং, অবশেষে তুমি বের হয়ে এলে। ইফতিকে ছেড়ে দাও। অবশ্যই ছেড়ে দিব, কিন্তু তার আগে তোমাকে মরতে হবে। চেষ্টা করে দেখো। জহুরুল আলম তার লোকদের দিকে তাকায়। মেরে ফেল শালাকে। আর ঠিক তখনই শুরু হয় সেই রক্তক্ষয়ী যুদ্ধ, যা এই শহর কখনোই ভুলবে না। গুলি ছুটতে শুরু করে। ডকইয়ার্ডে প্রতিধ্বনিত হয় গুলির শব্দ। ইহান দ্রুত একটা কন্টেইনারের পেছনে লুকিয়ে পড়ে, তার চোখ ঠান্ডা, হিসাব করা। প্রতিটা মুঠ পরিকল্পিত। জহুরুল আলমের লোকেরা চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু ইহান তৈরি ছিল। সে তার কানের ইয়ারপিসে ফিসফিস করে কথা বলে। টিম আলফা উত্তর দিক থেকে প্রবেশ করো, টিম বেটা দক্ষিণ থেকে। আমি তাদের ব্যস্ত রাখছি। সে কন্টেনারের আড়াল থেকে বেরিয়ে পরপর 3টা গুলি ছোড়ে। 3জন লোক মাটিতে লুটিয়ে পড়ে। ইহানের প্রতিটা গুলি নিখুঁত, মাথায়, হৃদয়ে। মৃত্যু তাৎক্ষণিক। জহুরুল আলম চিৎকার করে। শালা তোরা কি করছিস? একজন মানুষকে মারতে পারছিস না? তার লোকেরা আরো তীব্রভাবে গুলি চালাতে থাকে, কিন্তু ইহান ছায়ার মতো সরে যায়, কখনো কন্টেইনার পেছনে, কখনো জাহাজের ধ্বংসাবশেষের আড়ালে। সে শুধু পালাচ্ছে না, শিকার করছে, একে একে তার টার্গেট শেষ করছে। হঠাৎ উত্তর দিক থেকে গুলির শব্দ আসে। টিম আলফা প্রবেশ করেছে। 5 জন মাস্ক পরা সশস্ত্র লোক। তারা জহুরুল আলমের লোকদের পেছন থেকে আক্রমণ করে। বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জহুরুল আলমের লোকেরা 2 দিকে যুদ্ধ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে। দক্ষিণ দিক থেকেও টিম ব্যাটা আসে। এখন জহুরুল আলমের লোকেরা 3 দিক থেকে আক্রান্ত।
একে একে তারা পড়তে থাকে, রক্ত ছড়িয়ে পড়ে ডকইয়ার্ডের মাটিতে। চিৎকার, আর্তনাদ আর মৃত্যুর গন্ধ ভরে যায় চারপাশে। ইহান এই সুযোগে ইফতির দিকে এগিয়ে যায়, কিন্তু জহুরুল আলম তার আগেই ইফতিকে ধরে তার গলায় পিস্তল ঠেকায়। ইফতির দিকে হাসি দিয়ে বলে, এক পায়ে গলে এই মেয়ের মাথা উড়িয়ে দেব। ইহান থমকে দাঁড়ায়, তার পিস্তল জহুরুল আলমের দিকে তাক করা, কিন্তু সে গুলি করতে পারছে না, কারণ ইফতি মাঝখানে। সে কি করবে বুঝতে পারছে না। ধীর গলাতে সে বলে, তাকে ছেড়ে দাও জহিরুল আলম, তোমার যুদ্ধ আমার সাথে, ওর সাথে না। আমার যুদ্ধ? তুই কে রে শালা? তোর কি সাহস আমার সাম্রাজ্যে হাত দেওয়ার? তুই মরবি, সেও মরবে। তোমার সাম্রাজ্য এটা রক্তের উপর দাঁড়ানো সাম্রাজ্য, হাজার হাজার মানুষের কান্নার উপর। আমি সেটা ভেঙে ফেলবো। ইহানের কথা শুনে জহুরুল আলম হাসে, পাগলের মতো হাসে। তারপর ধীরে ধীরে বলে, তুই আমাকে শেষ করবি? তোর মতো এই দুদিনের ছেলে আমার মাফিয়া জগৎ শেষ করবে? জানিস আমি কতজনকে মেরেছি এই অবধি, কত পরিবার ধ্বংস করেছি? আমি এই শহরের রাজা, তোকে সরাতে সময় লাগবে না। আমার ভিতরে দয়া মায়া নেই রে। রাজা? রাজা ছিলে? এখন তুমি শুধু একটা মৃত মানুষ যে এখনো দাঁড়িয়ে আছে। মানে একটু পরেই তোর মৃত্যুর ঘন্টা বেজে উঠবে রে। জহুরুল আলম ক্রোধে তার পিস্তল ইহানের দিকে ঘুরিয়ে গুলি ছোড়ে, কিন্তু ইহান দ্রুত পাশে সরে যায়। গুলি তার কাঁধ স্পর্শ করে চলে যায়, রক্ত বের হয় ইহানের কাঁধ থেকে, কিন্তু ইহান পড়ে না। তার চোখে আরও তীব্র হিংস্রতা জেগে ওঠে। ইহান তার পিস্তল থেকে একটা গুলি ছোড়ে, গুলিটা জহুরুল আলমের হাতে এসে লাগে। জহুরুল আলম চিৎকার করে পিস্তল ফেলে দেয়। ইফতি সুযোগ পেয়ে তার কাছে থেকে সরে যায়। ইহান দ্রুত ইফতির কাছে আসলো, তার হাত পায়ের বাঁধন খুলে দেয়, মুখ থেকে টেপ সরিয়ে দিয়ে বলে, তুমি ঠিক আছো, ভয় পেও না, আমি আছি। হ্যাঁ ঠিক আছে, তুমি এলে বলেই আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? হ্যাঁ, এখান থেকে চলে যাও, আমার টিম তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে, জলদি যাও। না, আমি তোমায় ছেড়ে যাব না। ইফতি, এখন তর্ক করার সময় না, যাও, না হলে মরতে হবে। ইফতি তার চোখের দিকে তাকায়, তার চোখে ভয়, কৃতজ্ঞতা আর কিছু এক অন্য অনুভূতি টের পায় ইফতি। তারপর সে ধীরে ধীরে চলে যায় সেখান থেকে। টিম আলফার একজন ইফতিকে নিয়ে যায়। এখানে এবার জহুরুল আলমের দিকে ঘুরে তাকায়। জহুরুল আলম তার হাত চেপে ধরে আছে, রক্ত ঝরছে ওর। তার চারপাশে তার সব লোক মরে পড়ে আছে। সে এখন একা। সে ইহানের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, এবার জিততে গেলি, কিন্তু এই জিত তোর কাজে আসবে না। আমার মতো আরও অনেকে আছে। তুই একজনকে শেষ করবি, 10 জন উঠবে, তারপরেও তোকে মরতে হবে। হয়তো, কিন্তু আজ তুই শেষ। আমার জন্য তোর চিন্তা করতে হবে না, তুই আগে মর। তাহলে মেরে ফেল, সময় নষ্ট করছিস কেন? কিন্তু মনে রাখিস, তুই যতই ভালো কাজ করিস না কেন, তুইও একজন খুনি, আমার মতোই। তফাৎ, তুই ন্যায়ের পথে মাফিয়া আর আমি অসৎ পথের। ইহান থমকে দাঁড়ায়। জহুরুল আলমের কথাগুলো তার মনে আঘাত করে। সে কি সত্যিই জহুরুল আলমের মতো? সে কি একজন খুনি? কিন্তু তারপরে ইহানের মনে পড়ে তার মা বাবার সুখ, যারা একসময় এই শহরেই ছিল, যাদের জহুরুল আলমের লোকেরা মেরে ফেলেছিল, কারণ তার বাবা জহুরুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চেয়েছিল। না, আমি তোর মতো না, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আর তুই অন্যায় করছিস। তোর আমার উদ্দেশ্য এক নয়। সেই অজুহাত দিয়ে কি নিজেকে সান্ত্বনা দে, এছাড়া আর কি বা করবি? ইহান তার পিস্তল তাক করে, কিন্তু সে গুলি করে না। সে ভাবছে, তারপর সে পিস্তল নামিয়ে নেয়। আমি তোকে মারবো না, তোকে পুলিশের কাছে তুলে দিব। পুলিশ তোকে বিচার করবে, তোর সব অপরাধের প্রমাণ আছে, তুই সারা জীবন জেলে পৌঁছবি। মূর্খ, তুই আমাকে জেলে পাঠাবি, আমি বের হয়ে আসবো। 2 সপ্তাহ লাগবে না, আমার অনেক লোক আছে। না, এবার তুই বের হতে পারবি না। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। ডিটেকটিভ রাজীব খান তার টিম নিয়ে ডকইয়ার্ডে ঢোকে। সে চারপাশে তাকায়, লাশের স্তূপ জমা হয়ে আছে। সেখান থেকে যেন রক্তের নদী বইছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মাস্ক পরা মানুষ, শ্যাডো কিং। হাত উপরে তোলো, তুমি গ্রেপ্তার শ্যাডো কিং, তোমাকে তো আমি খুঁজেছি। ইহান মাথা নাড়ে, সে জোরে হাসতে থাকে, তারপর ধোঁয়ার বোমা ছুড়ে দেয়। পুরো এলাকা সাদা ধোঁয়ায় ভরে যায়। রাজীব চিৎকার করে ওঠে, তাকে ধরো, পালাতে দিও না কোথাও সে। কিন্তু যখন ধোঁয়া কাটে তখন সেখানে ইহান নেই, যেন সে কখনো ছিলই না এখানে।
শুধু পড়ে আছে জহুরুল আলম, তার হাত থেকে রক্ত ঝরছে। রাজীব জহুরুল আলমকে গ্রেফতার করে। তার লোকেরা চারপাশে তল্লাশি করে, কিন্তু শ্যাডো কিং এর কোনো চিহ্ন নেই। শালা সত্যি ভূতের মতো, তবে মাইন্ড গেম খেললো জহুরুল শ্যাডো কিং এর থেকে বেঁচে ফিরছে। পরদিন সকালে পুরো দেশ জানতে পারে জহুরুল আলম গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। প্রমাণ এতটাই শক্তিশালী যে সে এবার পার পাবে না। মানুষ রাস্তায় উৎসব করে। শ্যাডো কিং এর নাম মুখে মুখে ছড়িয়ে পড়ে। কেউ তাকে নায়ক বলছে, কেউ ভিজিল্যান্ট বলছে, কিন্তু সবাই একমত সে এই শহরকে বদলে দিয়েছে। ইহান তার ছোট্ট রুমে বসে এসবের সব খবর দেখছে। তার কাঁধে ব্যান্ডেজ করা, গতকালে গুলির আঘাত এটা, কিন্তু তার মুখে হাসি ফুটে ওঠে। সে জানে তার লক্ষ্য অর্জিত হয়েছে। জহুরুল আলম শেষ, কিন্তু তার কাজ শেষ নয়। এই শহরে আরও জহুরুল আলম আছে, আরও দুর্নীতিবাজ আছে, আর সে তাদের সবাইকে শেষ করবে একদিন না একদিন। এমন সময় তার ফোনে একটা মেসেজ আসে ইফতির কাছ থেকে। তুমি কোথায়? আমি দেখতে চাই তোমায়, আমাদের কথা বলা দরকার। ইহান ভাবে, তারপর উত্তর দেয়। আজ সন্ধ্যায় সে পার্কে। সন্ধ্যায় ইহান পার্কে যায়। ইফতির ইতিমধ্যেই সেখানে বসে আছে। সে একটা বেঞ্চে বসে আছে। ইহান এসে তার পাশে গিয়ে বসে। তুমি কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো, তোমার জন্য। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ইফতি বলে, ইহান, তুমি আসলে কে? কেন তুমি এইসব করো? আমি আমি একজন সাধারণ মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। না, তুমি সাধারণ নও, তুমি অসাধারণ। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর শুধু আমার নয়, এই শহরের হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছো তুমি। আমি শুধু আমার কর্তব্য পালন করছি। ইফতি তার হাত ধরে। ইহান, আমি জানি না তোমার অতীত কি, তুমি কেন এই পথ বেছে নিয়েছো, কিন্তু আমি একটা জিনিস জানি, তুমি একটা ভালো মানুষ, আর আমি আমি তোমায় ভালোবাসি। ইহান চমকে তাকায়। ইফতির চোখে চোখ পড়ে। তার হৃদয়ে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ে। সে কখনো ভাবেনি কেউ তাকে ভালোবাসতে পারে। সে একটা ছায়া, একটা ভূতের মতো। ইফতি, আমি তুমি কিছু বলো না। আমি জানি তোমার জীবন জটিল, তুমি বিপজ্জনক পথে হাঁটছো, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই, যেখানেই থাকো, যাই করো। কিন্তু আমার সাথে থাকা মানে তোমার জীবন ঝুঁকিতে ফেলা। আমার জীবন তো ইতিমধ্যে ঝুঁকিতে ছিল, তুমিই আমাকে বাঁচিয়েছো। এখন আমি তোমার পাশে দাঁড়াতে চাই। ইহান তার হাত চেপে ধরে। প্রথমবারের মতো তার মনে হয় হয়তো সে একা নয়, হয়তো তার জীবনে আলো আসতে পারে। ঠিক আছে, তুমি আমার সাথে থাকতে পারো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি এই বিপজ্জনক কাজ থেকে সরে আসবে আর আমাকে সাহায্য করবে মানুষদের বাঁচাতে, খারাপ লোকদের ডেটা হ্যাক করতে। ইফতি হাসে। ডিল। দুজনে একে অপরের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে তাদের মুখের কাছে আসে, আর ঠিক তখনই তারা চুমু খায়। পার্কের নিস্তব্ধতায় চাঁদের আলোয় দুটো ভাঙা মানুষ একসাথে হয়, কিন্তু তারা জানে না দূরে একটা গাড়িতে বসে কেউ তাদের দেখছে। ডিটেকটিভ রাজীব খান, তার হাতে একটা ক্যামেরা। সে ইহানের ছবি তুলছে। তো তুমি শ্যাডো কিং, ইহান জালমুরিওয়ালা, চমৎকার ছদ্মবেশ। তার পাশে বসা ইন্সপেক্টর ফারুক বলে, স্যার, তাকে গ্রেপ্তার করব? না, এখনো না। আমি তাকে পর্যবেক্ষণ করব, দেখি সে আর কি করে, কারণ আমার মনে হচ্ছে তার গল্প এখনো শেষ হয়নি। কিন্তু স্যার, সে তো একজন খুনি। হ্যাঁ, কিন্তু সে এমন মানুষদের মেরেছে যারা নিজেরাই খুনি। সে যা করছে সেটা কি সঠিক আমি জানি না, কিন্তু এই শহরে তার জন্য একটু নিরাপদ হয়েছে, তাই আমি তাকে একটু সময় দেব। আর যদি আবার কাউকে মারে? তাহলে আমি তাকে ধরবো, কিন্তু আপাতত সে আমার একটা ইনফরমার, একটা চোখ, যে আমি পৌঁছাতে পারি না সে সেখানে পৌঁছাতে পারে। গাড়ি চলে যায়। ইহান আর ইফতি বুঝতে পারে না তাদের দেখা হয়েছে। পরদিন থেকে ইহান আর স্বাভাবিক জীবনে ফিরে আসে। আবার ঝালমুড়ি বিক্রি করে, মানুষের সাথে হাসি মজা করে। কিন্তু রাতে সে শ্যাডো কিং। সে শহরের অন্ধকার কোণে যায়, খারাপ লোকদের খুঁজে বের করে আর তাদের শাস্তি দেয়। ইফতি তার পাশে থাকে। সে ইহানকে তথ্য দেয়, হ্যাক করে ডেটা বের করে। দুজনে মিলে একটা টিম তৈরি করে, একটা গোপন নেটওয়ার্ক, যারা নীরব থেকে এই শহরকে রক্ষা করে। শহরের ক্ষমতাধর এমপি সাজিদ, সে শুয়ে আছে তার বিলাসবহুল বাড়িতে। রাত তখন প্রায় 2টা বাজে। ঢাকার ধানমন্ডি এলাকার একটি বিলাসবহুল বাড়ির সামনে কালো রঙের একটি গাড়ি নিঃশব্দে এসে থেমে দাঁড়ালো।
গাড়ি থেকে নামলো ইহান। শহরের আন্ডারওয়ার্ল্ডে যার নাম একটি কিংবদন্তি শ্যাডো কিং হিসেবেই পরিচিত। আজ রাতে তার টার্গেট এমপি সাজিদ। সে একজন প্রভাবশালী রাজনীতিবিদ যে গোপনে নারী পাচার ও ড্রাগস সাপ্লাইয়ের বিশাল নেটওয়ার্ক চালায়। ইহানের হাতে সাজিদের বিরুদ্ধে প্রমাণ আছে, ছবি, ডকুমেন্ট, সাক্ষীর বিবৃতি, সব ইফতি ম্যানেজ করে নিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ, তারা সাজিদের পকেটে আছে, আর আদালত, সেখানেও তার প্রভাব বিশাল। তাই ইহান নিজের হাতে শেষ বিচার করতে এসেছে। বস, সব রেডি। এবারই নিরাপত্তা প্রধানকে কিনে নেওয়া হয়েছে। আজ রাতে শুধু 2জন গার্ড থাকবে এখানে। জাহিদ ফিসফিস করে কথাটা বলল। ইহান মাথা নাড়ালো। তারা নিঃশব্দে বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে ঢোকে। পরিকল্পনা অনুযায়ী 2জন গার্ডকে নিষ্ক্রিয় করে তারা মূল ভবনে প্রবেশ করলো। ইহান একা সিঁড়িতে 2য় তলায় ওঠে। মাস্টার বেডরুমের দরজা খুলে ভেতরে ঢুকে সে। সাজিদ ঘুমাচ্ছে। ইহান এগিয়ে এসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয়। আলোর ঝলকানিতে সাজিদের ঘুম ভাঙে। চোখ খুলেই সে দেখে মুখে মাস্ক পরা একজন মানুষ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ইহানের হাতে একটা ধারালো ছুরি। তুমি কে? শ্যাডো কিং না তুই? হ্যাঁ, আমি শ্যাডো কিং। শুনেছিস নিশ্চয় আমার নাম? সাজিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই নাম সে শুনেছে, যে মাফিয়া শুধু দুর্নীতিবাজ আর অপরাধীদের টার্গেট করে। সাজিদ বলে, দেখ, যা চাস বল। টাকা, ক্ষমতা আমি সব দিতে পারি, শুধু এখান থেকে চলে যা। টাকা? কথাটা বলে ইহান শব্দ করে হাসলো। তারপর আবার বলে, তোর মতো মানুষ সবসময় মনে করে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, কিন্তু কিছু জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায়। তুমি কি চাও তাহলে? তোর জীবন। তুই কত মেয়েকে পাচার করেছিস, কত পরিবার ধ্বংস করেছিস, কত তরুণের জীবন নষ্ট করেছিস ড্রাগস দিয়ে। আমি এমপি, তুমি জানো না আমার কত ক্ষমতা? পুলিশের হেড আমার বন্ধু। জানি, সেজন্যই তো তুই এতদিন ধরা পড়িসনি, কিন্তু আজ রাতে আর পারবি না। ইহান তার ব্যাগ থেকে একটা মোটা ফাইল বের করে সাজিদের কোলে ছুঁড়ে দিল। খুলে দেখ, এখানে তোর সব অপরাধের প্রমাণ আছে। নারী পাচারের রেকর্ড, ড্রাগস সাপ্লাইয়ের হিসাব, ব্যাংক অ্যাকাউন্টের সব। সাজিদ কাঁপতে কাঁপতে ফাইল খুলল। পৃষ্ঠার পর পৃষ্ঠা তার অপরাধের প্রমাণ। তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তুমি এসব কিভাবে পেলে? তোর সংগঠনে আমার মানুষ আছে। গত 6 মাস ধরে প্রমাণ সংগ্রহ করছি। ভেবেছিলি কেউ জানে না? দেখো ভাই, আমরা একসাথে কাজ করতে পারি। তুমি যা চাও আমি দিতে পারি। আমাদের মিলে আরো বড় কিছু করা যায়। তোর সাথে কাজ? তুই জানিস না আমি কে? আমি সেই শ্যাডো যার পরিবারের বোনকে তোর মতো একজন পাচারকারী নিয়ে গিয়েছিল। আমি তাকে খুঁজে পাইনি, কিন্তু সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি তোর মতো প্রতিটা অপরাধীকে আমি শাস্তি দেব। সাজিদের চোখে এবার ভয়ের স্পষ্ট ছাপ ফুটে ওঠে। আমি ক্ষমা চাই, আমি সব ছেড়ে দেব। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? তুই কি সেই মেয়েদের সুযোগ দিয়েছিলি যাদের তুই পাচার করেছিলি? যে তরুণদের জীবন ধ্বংস করেছিস তাদের সুযোগ দিয়েছিলি? আমি পুলিশ ডাকবো? ইহান তার মুখে একটা কাপড় গুঁজে দেয়। এখন আর কোনো চিৎকার কাজ করবে না। শোন, তোর অপরাধের প্রমাণ ইতিমধ্যে 3টা মিডিয়া হাউসে পৌঁছে গেছে। কালকে সকালে পুরো দেশ জানবে তুই কে ছিলি, আর তুই বেঁচে থাকবি না। সাজিদ বিছানায় বসে কাঁদতে শুরু করলো। ইহান তার হাত পা বেঁধে ফেলে। তোর কান্না আর অনুনয় এখন কোনো কাজে আসবে না। এমন সময় ইহানের ফোন বেজে উঠলো। সে দেখলো একটা এসএমএস করেছে সে জাহিদ। বস, ডিটেকটিভ রাজীব আসছে এদিকে। আপনার হাতে 15 মিনিট সময় আছে। ইহান জানতো এমন হবে। রাকিব একজন সৎ পুলিশ অফিসার যে আজ রাতে এদিকে টহল দিচ্ছিল, কিন্তু ইহানের কাজ শেষ করতে হবে। মনে হচ্ছে আমাদের সময় কম, তাই তাড়াতাড়ি শেষ করতে হবে। ইহান তার ব্যাগ থেকে একটা ছোট শিশি বের করে। জানিস এটা কি? এটা সেই একটা ড্রাগস যা তুই তোর ড্রাগস নেটওয়ার্কে ব্যবহার করতে। হাজার হাজার তরুণ এই বিষে আসক্ত হয়েছে। আজ তুই নিজেই এর স্বাদ নিবি। না না, প্লিজ। সাজিদ মুখের কাপড় ঠেলে চিৎকার করার চেষ্টা করলো। ইহান জোর করে সাজিদের মুখ খুলে পুরো শিশি ঢেলে দেয়। সাজিদের চোখ বিস্ফোরিত হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সে ভয়ানক যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এই যন্ত্রণাটা অনুভব কর, ভালো লাগছে না তাই না? সাজিদ তার বাঁধা হাত দিয়ে ইহানকে ধরার চেষ্টা করে, কিন্তু তার শরীর আর সাড়া দিচ্ছে না।
চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। তোর এই অবস্থা দেখে আমার মনে পড়ছে সেই সব শিকারদের কথা যারা তোর কারণে এভাবে ধ্বংস হয়েছে। কথাটা বলেই ইহান তার ছুরিটা সাজিদের গালের ভেতর ঢুকিয়ে দেয় জোরে। 2 মিনিট পর সাজিদের শরীর নিস্তেজ হয়ে যায়। ইহান তার নাড়ি চেক করে, সাজিদ শেষ। ইহান ওর লাশের উপর শ্যাডো কিং এর লোগো ছুরি দিয়ে বানিয়ে দেয়। তারপর সে দ্রুত নিচে নামলো। জাহিদ তার জন্য অপেক্ষা করছে। চল, রাজীব আসার আগেই বের হতে হবে। তারা যখন বাড়ি থেকে বের হলো ঠিক তখনই দূরে একটা পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। ইহান এবং জাহিদ অন্ধকারে মিলিয়ে গেল। 5 মিনিট পর ডিটেকটিভ রাজীব বাড়িতে ঢুকে। দুজন অচেতন গার্ড আর উপরে একটা মৃতদেহ ছাড়া কিছুই পায় না। সে নামটাকে দেখে বলে, আবারও ইহান। রাজীব দীর্ঘশ্বাস ফেলে। সে জানে ইহানকে ধরা প্রায় অসম্ভব এবং অদ্ভুতভাবে সে নিজেও জানে যে সাজিদ আসলে একজন অপরাধী ছিল যাকে আইন স্পর্শ করতে পারেনি। ডিটেকটিভ রাজীব তাদের পর্যবেক্ষণ করতে থাকে। এভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। শহর ধীরে ধীরে বদলাতে থাকে। অপরাধ কমে আসে, মানুষ নিরাপদ বোধ করে। আর সবাই জানে এটা সম্ভব হয়েছে শ্যাডো কিং এর জন্য। কিন্তু ইহান জানে তার লড়াই শেষ হয়নি। এই শহরে এখনো অনেক শত্রু লুকিয়ে আছে আর সে তাদের সবাইকে শেষ করবে। 3 মাস পর সকালের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি শহরের রাস্তায়। ইহান তার ঝালমুড়ির ঠেলাগাড়ি নিয়ে বসে পড়ে একটা স্কুলের সামনে ফুটপাতের এক কোণে। প্লাস্টিকের জার থেকে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, মরিচ মিশিয়ে সে তৈরি করে তার ঝালমুড়ি। সাধারণ একজন ঝালমুড়িওয়ালা। এখনো তার ছেঁড়া জামা, ময়লা লুঙ্গি, রোদে পড়া মুখ তার। কেউ ভাবতে পারে না এই মানুষটা আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর নাম শ্যাডো কিং। এমন সময় দুটো বাইক আসে তীব্র গতিতে। কালো রঙের পালসার। বাইক থেকে নামে দুজন লোক। তাদের মাথা হেলমেট ঢাকা, মুখ দেখার কোনো উপায় নেই। তারা সোজা এগিয়ে আসে ইহানের দিকে। চারপাশে তখন মানুষ নেই বললেই চলে। একজন লোক পকেট থেকে বের করে একটা সাদা খাম, সেটা ছুঁড়ে মারে ইহানের কাছে। তারপর দুজনেই বাইকে চড়ে মিলিয়ে যায় ধোয়ার মতো। ইহান প্রথমে বুঝতে পারে না কিছু। হঠাৎ এখানে কি হলো, কারা আসলো, কে তাকে এমন চিরকুট দিয়ে চলে গেল। তার হাত কাঁপে। সে খামটা তুলে নেয়, আস্তে আস্তে খোলে। ভেতরে একটা কাগজ, সেখানে লেখা, হ্যালো শ্যাডো কিং ইহান, ভাবছো কিভাবে তোমার পরিচয় পেলাম? তুমি নিশ্চয়ই ইফতিকে চেনো, তোমার গার্লফ্রেন্ড। তাকে তুলে এনেছি রাতে, তাকে পিটিয়ে নির্যাতন করে তোমার আসল পরিচয় নিয়েছি। মনে আছে আমার বন্ধু সাজিদকে? তুমি তাকে মেরে ফেলেছিলে 3 মাস আগে। এবার তোমার পালা ইহান। আজ রাত 12টায় পুরনো বন্দরের গোডাউনে আসবে। একা আসবে, না হলে ইফতির লাশ পাবে টুকরো টুকরো করে। ইতি তোমার পছন্দের একজন লোক, ডিআইজি রাতুল। ইহান চোখ রাগে লাল হয়ে ওঠে। তার হাতের কাগজটা সে দুমড়ে মুচড়ে দেয়। চোয়ালের মাংসপেশি শক্ত হয়ে ওঠে। সে জানে রাতুলকে, এই শহরের ডিআইজি পুলিশ, কিন্তু আসলে সে একজন মাফিয়া, নোংরা খেলার মাস্টার। বলা যায় এই শহরের প্রধান মাস্টার মাইন্ড রাতুল। ইহান সাজিদকে মেরেছিল কারণ সে ছিল শহরের সবচেয়ে বড় মাদক ও নারী পাচার ব্যবসায়ী, রাতুলের ডান হাত। ইহান উঠে দাঁড়ায়। ঠেলাগাড়ি ফেলে সে হাঁটতে শুরু করে। তার মাথায় এখন একটাই চিন্তা, ইফতিকে বাঁচানো। তার একমাত্র দুর্বলতা সে, যাকে সে ভালোবাসে প্রাণের চেয়েও বেশি। কিন্তু সে ভালো করে জানে এই ভালোবাসাই হয়তো তার সবচেয়ে বড় দুর্বলতা। কি করবে সে? ইহান পৌঁছায় তার গোপন আস্তানায়। শহরের উপকণ্ঠে একটা পরিত্যক্ত বিল্ডিং। সেখানে সে রাখে তার অস্ত্র, তথ্য, সবকিছু। সে খোলে একটা গোপন আলমারি, বের করে 2টো পিস্তল, একটা ছুরি আর কিছু গ্রেনেড। জাহিদদের কল করে সে সবকিছু জানিয়ে দেয়। আর তার মুখে তখন কোনো ভাব নেই, ঠান্ডা বরফের মতো ঠান্ডা ভাব দেখা যায়। অন্যদিকে রাতুল বসে আছে চেয়ারে, হাতে একটা সিগারেট, সামনেই পড়ে আছে মেঝেতে ইফতি। অনেক মেরেছে তাকে, 2টো আঙুল কেটে ফেলেছে রাতুল। ইফতির এতক্ষণ জ্ঞান ছিল না। ইফতি এখন চোখ খুলে তাকায়। রাতুল সেটা লক্ষ্য করে বলে, কি ব্যাপার, জ্ঞান ফিরলো? ইহানের দুর্বলতা তো তোর কাছে। শোন, তোকে মারতে অনেক মজা পাচ্ছি আমি। তোরা ভুল করেছিস। যে আসবে এখানে সে কখনোই তোদের মাফ করবে না।
তোদেরকে মরতেই হবে। ওর ভেতরে কোনো দয়া মায়া নেই। হা হা, তাই নাকি? আমি তো ওর জন্যই অপেক্ষা করছি। আজ যতজন আসুক না কেন এখানে, বা সে একা আসুক না কেন, তাকে তো মরতেই হবে। সবকিছু সেট করে রেখেছি, পুলিশ থেকে শুরু করে সবকিছুই আছে। সে আসবে, আগে ওর সামনে তোকে মারবো নাকি তোর সামনে ওকে মারবো বুঝতে পারতেছি না। অনেক শখ তোর, তাই না? তোর মৃত্যু দেখার জন্য কেউ থাকবে না, এটা নিয়ে আফসোস হচ্ছে। চুপ। রাতুল চিৎকার করে এগিয়ে আসে, সিগারেটের গরম অংশ ইফতির হাতে চেপে ধরে। ইফতি চিৎকার করে আবার জ্ঞান হারায়। অন্যদিকে শহরের পুলিশ হেডকোয়ার্টারে বসে আছে ডিটেকটিভ রাজীব। তার সামনে খোলা একটা ফাইল, সেখানে ছবি আছে বিভিন্ন মাফিয়াদের, কিন্তু এখন সবার নামের পাশে লেখা মৃত। শেষ ৩-৪ মাসে শহর থেকে উধাও হয়েছে 10টা বড় মাফিয়া গ্রুপ। সবাই মারা গেছে একের পর এক, কিন্তু কে করছে এসব কোনো সূত্র নেই। তবে ওরা দুজন জানে কে করেছে, কিন্তু সরাসরি কোনো প্রমাণ নেই ওদের কাছে। রাজীব স্যার, আমি কিছু তথ্য পেয়েছি। ফারুক ঢোকে ঘরে, তার হাতে একটা ট্যাবলেট। রাজীব তাকায় তার দিকে, তারপর বলে, কি হয়েছে? স্যার, যত মাফিয়া মারা গেছে সবার মৃত্যুর ধরন প্রায় একই, খুবই পেশাদার। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু আমি একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি শ্যাডো কিংকে ধরার। কি ফ্যাটান? দেখুন, প্রত্যেক হত্যার আগে মাফিয়ারা পায়ে একটা চিঠি, তাদের শরীরে একটা ট্যাটু টাইপ এঁকে দেয় ইহান, যেটা শ্যাডো কিং এর লোগো। তাছাড়া সবখানে সবাই একে বলে শ্যাডো কিং নামে। তবে আমরা যদি মাফিয়াদের কাছে আগেই পৌঁছে যাই, তাহলে ইহানকে ধরা সম্ভব। রাজীব উঠে দাঁড়ায়, তার চোখে জ্বলে ওঠে কৌতূহলের আগুনে। সে বলে, শ্যাডো কিং মানে এই শহরে এখন একজনই মাফিয়া বস, তবে সহজে পৌঁছানো যাচ্ছে না, কোনো প্রমাণও তো পাচ্ছি না। হ্যাঁ স্যার, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সে দিনের বেলা একজন সাধারণ মানুষ, কেউ চিনতে পারে না। আমাদের খুঁজে বের করতে হবে এই শহরে আর গোপনে মাফিয়া কে কে আছে, তবে ধরতে পারবো শ্যাডো কিংকে, যে কিনা এই শহরের সব মাফিয়াকে একাই মেরে ফেলছে। ঠিক তখনই রাজীবের ফোন বাজে। নম্বরটা অচেনা। সে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি ডিআইজি রাতুল, আপনার সাথে দেখা করতে চাই, জরুরি। কখন? এখনই আমার অফিসে আসুন। ফোন কেটে যায়। রাজীব তাকায় ফারুকের দিকে। রাতুল কি তাহলে সব সেট করেই নামছে? চলো, ডিআইজি সাহেব ডেকেছেন। তারা দুজন পৌঁছে রাতুলের অফিসে। বিশাল একটা ঘর, দামি ফার্নিচার আছে, দেয়ালে ঝোলানো নানা পুরস্কারের ফলক। রাতুল বসে আছে তার চেহারা কঠিন হয়ে আছে, চোখে একটা অদ্ভুত হিংস্রতা। বসুন মিস্টার রাজীব। রাজীব আর ফারুক বসে। আপনি নিশ্চয়ই শ্যাডো কিং সম্পর্কে শুনেছেন। হ্যাঁ, সব তো এখন জানা গেছে। আমি জানি সে কে। রাজীব চমকে ওঠে। যদিও রাজীব জানে সে কে, তবে ডিআইজি অবধি খবর গেছে। কি বলছেন আপনি? তার নাম ইহান। দিনের বেলা সে একজন ঝালমুড়িওয়ালা, কিন্তু রাতে সে হয়ে ওঠে শ্যাডো কিং। সে আমার বন্ধু সাজিদকে মেরেছে, এখন আমি তাকে ফাঁদে ফেলেছি, তার গার্লফ্রেন্ডকে তুলে এনেছি। আপনি কি করছেন? এটা তো অপরাধ। অপরাধ? মিস্টার রাজীব, এই শহরে আইন মানে আমি। রাত 12টায় পুরনো বন্দরের গোডাউনে সে আসবে। আমি চাই আপনিও থাকুন সেখানে, আমরা মিলে ধরবো তাকে। রাজীব বুঝতে পারে কিন্তু কিছু একটা গন্ডগোল আছে। রাতুল যেভাবে কথা বলছে তাতে মনে হয় না সে একজন সৎ পুলিশ অফিসার, কিন্তু সে সিদ্ধান্ত নেয় রাতে সে যাবে সেখানে। ঠিক আছে, আমি থাকবো। রাতুল হাসে, একটা নোংরা হাসি দেয়। সন্ধ্যা নামি শহরে। ইহান তৈরি হয়ে ওঠে, তার পরনে কালো জিন্স, কালো জ্যাকেট, মুখে একটা মাস্ক। সে জানে এই যুদ্ধ হবেই তার শেষ যুদ্ধ, হয় সে বাঁচবে নয়তো মরবে, কিন্তু ইফতিকে সে বাঁচাবেই। সে বের হয় তার আস্তানা থেকে। রাস্তায় তখন মানুষ নেই, অন্ধকারে নেমেছে চারদিকে। ইহান হাঁটতে থাকে পুরনো বন্দরের দিকে। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে তার সামনে। দরজা খুলে বেরিয়ে আসে একজন লোক, তার হাতে একটা বন্দুক। সে এসে ইহানকে বলে, শ্যাডো কিং, আমরা জানতাম তুমি আসবে। রাতুল স্যার তোমার জন্য অপেক্ষা করছে। ইহান কিছু বলে না, তার হাত দ্রুত নড়ে ওঠে। একটা ছুরি বের করে সে ছুঁড়ে মারে লোকটার দিকে, তার গলায়। লোকটা মাটিতে পড়ে যায়, রক্ত ছড়িয়ে পড়ে চারদিকে। গাড়ি থেকে আরো দুজন বেরিয়ে আসে, তারা গুলি ছোড়ে ইহানের দিকে, কিন্তু ইহান অনেক দ্রুত সরে যায়। সে লাফ দিয়ে আড়ালে চলে যায়।
তারপর তার পিস্তল বের করে পাল্টা গুলি চালায়। দুটো গুলিতে দুটো লাশ পড়ে যায়। ইহান আবার হাঁটতে শুরু করে। তার চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। সে জানে সামনে আরো বিপদ অপেক্ষা করছে, কিন্তু সে পিছুপা হবে না। পুরনো বন্দরের গোডাউনে আসে সে। জায়গাটা বিশাল, চারদিকে মরচে পড়া লোহার কন্টেইনার, অন্ধকার, শুধু কয়েকটা টিমে বাল্ব জ্বলছে। ইহান ঢোকে ভেতরে। তার পা ফেলার শব্দ গুজরে ওঠে চারিদিকে। হঠাৎ আলো জ্বলে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে রাতুল, তার পাশে আছে বাঁধা ইফতি। তার মুখ ফোলা, চোখের পাশ দিয়ে রক্ত পড়ছে, জামা কাপড় সব ছেঁড়া। ইফতি, ইহানের গলা কাঁপে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। ওয়েলকাম শ্যাডো কিং, অবশেষে তুমি এসেছো। ছেড়ে দাও ওকে। তোমার সমস্যা আমার সাথে, ওকে কেন তুলে এনেছো? সমস্যা তোমার সাথেই। তুমি আমার বন্ধু সাজিদকে মেরেছো, এখন তোমার গার্লফ্রেন্ডকে মারবে তোমার চোখের সামনে। রাতুল তার পিস্তল বের করে, ইফতির মাথার দিকে তাক করে। না। ইহানের এমন চিৎকার শুনে রাতুল হাসতে শুরু করে। একটা পাগলের মতো হাসি দেয় সে। তুই গুলি করবি আমাকে? কর, কিন্তু তার আগে আমার আঙুল চাপ পড়বে ট্রিগারে। তোর প্রেমিকা মরবে। যদিও তাকে যে নির্যাতন করেছি মনে হয় না সে বাঁচবে। দেখ, ওর প্রতিটা আঙুলের সুন্দর নখগুলো উঠিয়ে ফেলেছি। ইহান শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মাথা ঘুরছে, সে কি করবে। হঠাৎ ইফতির চোখ খোলে, তার চোখে অশ্রু দেখা যায়। ইহান, তুমি এসেছো? পালাও, আমার জন্য থেকো না। চুপ, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। কিন্তু তুমি জানো রাতুল কতটা শক্তিশালী? শুধু একজন পুলিশ অফিসার নয়, সে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। ইফতির কথা শুনে রাতুল আবার হাসে। সে বলে, তোর গার্লফ্রেন্ড ঠিকই বলেছে, আমি এই শহরটাকে চালাই। পুলিশ, রাজনীতি, ব্যবসা সব আমার নিয়ন্ত্রণে। আর তুই একজন ছোট্ট পোকা যে ভাবছে সে বড় কিছু। তুই যা ভাবছিস আমি তা নই। তাহলে তুই কি একজন জালমুড়িওয়ালা যে রাতে হয়ে ওঠে শ্যাডো কিং? রাতুল এগিয়ে আসে। তার চোখে এখন ক্রোধ স্পষ্ট। তুই আমার বিশ্বস্ত লোক সাজিদকে মেরেছিস। সে ছিল আমার ডান হাত, আমার ব্যবসার সব থেকে বড় ক্ষতি। আর তুই তাকে শেষ করে দিলি। এর জন্য তোকে তো শাস্তি পেতেই হবে। ঠিক তখনই গৌডাউনের দরজা খুলে যায়। ঢোকে রাজীব আর ফারুক, তাদের হাতে বন্দুক। রাতুল, তুমি কি করছো? রাতুল ঘুরে তাকায়, তার মুখে বিরক্তির ভাব। তুমি এখানে কেন? পরে আসবে, তুমি যাও এখন। তুমি নিজেই তো ডেকেছিলে, বলেছিলে আমরা মিলে শ্যাডো কিংকে ধরবো। হ্যাঁ ধরবো, কিন্তু তার আগে আমার একটা ব্যক্তিগত হিসাব মেটাতে হবে। ব্যক্তিগত হিসাব? তুমি একজন ডিআইজি পুলিশ, তোমার কাজ হলো আইন মানা, আইন ভাঙা নয়। রাতুল জোরে হাসে, তবে চোখে মুখে বিরক্তির ছাপ। আইন? মিস্টার রাজীব, আইন মানে আমি। এই শহরে আমার কথাই আইন। রাজীব বুঝতে পারে রাতুল একজন দুর্নীতিবাজ পুলিশ, সে মাফিয়া। তার মাথায় তখন একটাই চিন্তা, এই পরিস্থিতি কিভাবে সামলানো যায়। ফারুক, তুমি বাইরে গিয়ে ব্যাকআপ ডাকো। স্যার, কিন্তু যাও। ফারুক দৌড়ে বেরিয়ে যায়। রাতুল তাকায় রাজীবের দিকে। তুমি একটা ভুল করেছো রাজীব, তুমি আমার খেলায় ঢুকে পড়েছো। খেলা? এটা কোনো খেলা নয়, একজন মানুষের জীবন বিপদে। যে মানুষটা শহরের সব মাফিয়াকে মেরে ফেলেছে সে কি নিরপরাধ? সে যাই হোক, তার বিচার আদালতে হবে, তোমার হাতে নয়। রাতুল এবার রাগে ফেটে পড়ে। সে তার বন্দুক ঘুরিয়ে তাক করে রাজীবের দিকে। তুমি আমাকে বাধা দেবে? হ্যাঁ। ঠিক সেই মুহূর্তে ইহান লাফিয়ে সরে যায়। তার হাত থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট বোমা। সে ছুঁড়ে মারে রাতুলের পায়ের কাছে। বিকট শব্দে বিস্ফোরণ, ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। রাজীব আর রাতুল দুজনেই আড়ালে চলে যায়। ইহান দৌড়ে যায় ইফতির কাছে। সে তার বাঁধন কাটে। ইহান, তুমি কথা বলো না, চলো, আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু রাতুল তখন উঠে দাঁড়িয়েছে। তার মুখ রক্তাক্ত, চোখে প্রচন্ড রাগ। তুমি পালাতে পারবে না। সে গুলি ছোড়ে। একটা গুলি গিয়ে লাগে ইহানের কাঁধে। ইহান ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু থামে না। সে ইফতির হাত ধরে দৌড়াতে থাকে। রাজীব, তুমি কি দেখছো? ওকে ধরো। রাজীব কিন্তু দৌড়ায় না, সে দাঁড়িয়ে থাকে। তার মনে তখন নানা প্রশ্ন। শ্যাডো কিং কি সত্যি একজন অপরাধী, নাকি সে কোনো উদ্দেশ্য নিয়ে এসব করেছে? ইহান আর ইফতি বেরিয়ে যায় গোডাউন থেকে। বাইরে তখন পুলিশের গাড়ি এসে পৌঁছেছে। ফারুক নিয়ে এসেছে ব্যাকআপ। ইহান থমকে যায়। ইহান, আমরা ঘেরাও হয়ে গেছি। হ্যাঁ, এখনো পথ আছে। সে তার পিস্তল বের করে গুলি ছোড়ে পুলিশের গাড়ির টায়ারে।
টায়ার ফেটে যায়। পুলিশরা আড়ালে চলে যায়। ইহান আর ইফতি সুযোগ পায় পালানোর। তারা দৌড়ে চলে যায় এক অন্ধকার গলিতে। ইহানের কাঁধ থেকে রক্ত ঝরছে। ইফতি তার জামা ছিঁড়ে বাঁধে ক্ষতস্থানে। ইহান, তোমার ট্রিটমেন্ট দরকার। আমি ঠিক আছি। তোমার কি কোনো আঘাত লেগেছে? না, ঠিক আছি আমি, কিন্তু ইহান, রাতুল আমায় বলেছে সে তোমাকে মারবেই। সে হ্যাকিং করে তোমার পরিচয় জেনেছে। হ্যাকিং? হ্যাঁ, তার কাছে একজন হ্যাকার আছে, নাম নাসির। সে সব তথ্য বের করে দেয় রাতুলের জন্য। ইহান বুঝতে পারে এখন তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। এটা তার জন্য বিপজ্জনক। ইফতি, তোমাকে এখান থেকে দূরে পাঠাতে হবে। তুমি নিরাপদ নাও। না, আমি তোমার সাথে থাকবো। তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। কিন্তু কোনো কিন্তু না, আমরা একসাথে লড়বো। ইহান তাকায় ইফতির চোখে, সেখানে ভালোবাসা আর ধীরতা। সে আর কিছু বলে না। অন্যদিকে গোডাউনে রাতুল রাগে ফেটে পড়ে। ইহান কেমন করে পালায়? ওরা সবাই অপদার্থ। রাজীব এগিয়ে আসে, রাতুলকে বলে, স্যার, মানে রাতুল, তুমি কি করছো এসব? তুমি একজন পুলিশ অফিসার, অথচ তোমার আচরণ একজন অপরাধীর মতো। রাতুল ঘুরে তাকায় রাজীবের দিকে। তার চোখ লাল হয়ে গেছে রাগে। তুই কি জানিস না রাজীব, এই শহরে টিকে থাকতে হলে শক্তি দরকার। আইন দিয়ে কিচ্ছু হয় না। তাহলে তুমি স্বীকার করছো তুমি একজন দুর্নীতিবাজ? দুর্নীতিবাজ না, আমি একজন ব্যবসায়ী। আমি এই শহরের অর্থনীতি চলাই। মাদক অস্ত্র ব্যবসা, এগুলা তোমার অর্থনীতি। এই জন্যই কি ইহানের প্রতি এত ভয়? সে তোমাকে মারবে বলে তার গার্লফ্রেন্ডকে তুলে এনেছো? হ্যালো, ইফতি খুব নিষ্পাপ রাজীব। এই পৃথিবীতে সবকিছু চলে টাকায়, আর আমার কাছে প্রচুর টাকা আছে। আমি তোমাকে গ্রেফতার করব। তুই আমাকে গ্রেফতার করবি? রাতুল তার ফোন বের করে একটা নম্বরে কল করে। হ্যাঁ, আমি রাতুল। রাজীবকে সাসপেন্ড করো এখনই। কয়েক সেকেন্ডের মধ্যে রাজীবের ফোন বাজে। সে রিসিভ করে। অন্য প্রান্ত থেকে বড় অফিসারের গলা শোনা যায়। কিন্তু স্যার কেন? ফোন কেটে যায়। রাজীব তাকায় রাতুলের দিকে। রাতুল হাসে, তারপর বলে, দেখলে আমার ক্ষমতা? এই শহরে আমি যা চাই তাই হয়। রাজীব চুপ করে থাকে, কিন্তু তার মনে তখন একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। সে জানে এভাবে সে রাতুলকে থামাতে পারবে না। তাকে অন্য উপায় খুঁজতে হবে। সে বেরিয়ে যায় গোডাউন থেকে। ফারুক দাঁড়িয়ে আছে বাইরে। স্যার, কি হলো? আমাকে সাসপেন্ড করা হয়েছে। কি? কিন্তু কেন? রাতুলের ষড়যন্ত্র এটা। কিন্তু আমরা থেমে যাব না। আমাদের শ্যাডো কিংকে খুঁজে বের করতে হবে আর জানতে হবে সে কেন এই শহরে মাফিয়াদের মারছে। কিন্তু স্যার, সে তো একজন অপরাধী। আমি এখন আর নিশ্চিত নই। ফারুক হয়তো আর পেছনে কোনো উদ্দেশ্য আছে। হয়তো সে ভালো কিছু করার চেষ্টা করছে। তারা দুজন চলে যায়। রাজীব জানে তাকে এখন একা লড়তে হবে। ইহান আর ইফতি পৌঁছায় একটা পুরনো হোটেলে। জায়গাটা নোংরা কিন্তু নিরাপদ। ইহান একটা রুম ভাড়া নেয়। তারা ঢোকে ভেতরে। ডাক্তার নিয়ে আসে জাহিদ। দুজনকে চিকিৎসা করতে থাকে ডাক্তার। ইফতির অবস্থা খুবই খারাপ। হাত পায়ের নখ আর আঙ্গুল কেটে ফেলেছে রাতুল তার। ইহান চুপচাপ ইফতিকে দেখছে। মেয়েটা তার জন্য কত কষ্ট আর নির্যাতন সহ্য করেছে। ইফতি, সব হয়েছে আমার জন্য। তুমি এই শহর ছেড়ে চলে যাও। আমার জন্য তোমার জীবন চলে যেতে পারে। না ইহান, আমি যাব না। তোর সাথে থাকবো আমি। যদি মরতে হয় একসাথেই মরবো, নাহলে আমি আগে মরবো। তোমাকে তবু রেখে যাব না আমি। বোঝার চেষ্টা করো না কেন? তোমাকে আজ মেরে ফেলতো। তাতে কি? আমার জন্য এতটুকু যদি নাই করতে পারি, তাহলে আমি কেমন তোমার ভালোবাসার মানুষ হলাম? কিন্তু বোঝার চেষ্টা করো, আমি অন্যদের মতো না। আমি সাধারণ নই ইফতি। আমার একটা অতীত আছে, একটা মিশন আছে। আমি চাইলেই সাধারণ জীবনযাপন করতে পারবো না। কি মিশন? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কখনো আমাকে তোমার কোনো বিষয়ে এখনো বলনি। ইহান থামে। সে জোরে একটা শ্বাস নেয়, তারপর বলতে শুরু করে, আমার পরিবার ছিল। আমার মা, বাবা, একটা বোনও ছিল। আমরা সুখে ছিলাম অনেক। কিন্তু 10 বছর আগে একদল মাফিয়া আমাদের বাড়িতে আক্রমণ করে। তারা আমার বাবাকে মেরে ফেলে, কারণ বাবা তাদের মাদক ব্যবসায়ীর জন্য জমি দিতে চায়নি। আমার মা আর বোনকেও মারে। বোনকে তুলে নিয়ে নির্যাতন করে সাজিতের লোকেরা। আমি তখন স্কুলে ছিলাম। বাড়িতে এসে দেখেছিলাম সব কিছু। ইফতির চোখে জল জমতে থাকে। সে বুঝতে পারছে না কি করবে বা কি বলবে। নীরবতা ভেঙে বলে, ইহান, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই শহর থেকে সব মাফিয়াকে শেষ করব। আমি জহিরুল সাজিদকে মেরেছি, কারণ সে ছিল সর্বোচ্চ মাদক ব্যবসায়ী। রাতুলের ডান হাত আর বাম হাত। এখন রাতুল বাকি আছে। কিন্তু তুমি এতদিন কিভাবে লুকিয়েছিলে? আমি পরিকল্পনা করেছিলাম
দিনের বেলা একজন ঝালমুড়িওয়ালা থাকবো, যাতে কেউ সন্দেহ না করে। রাতে আমি হয়ে উঠি শ্যাডো কিং। একে একে শেষ করছি সব মাফিয়া গ্রুপকে। ইফতি তার হাত ধরে, তার হাত চেপে ধরে বলে, কিন্তু এভাবে তুমি কতদিন চালিয়ে যাবে? তুমি নিজেও তো একজন খুনি হয়ে যাচ্ছ। আমি জানি, কিন্তু এটা আমার মিশন, আমার পরিবারের জন্য। ইহান, আমি ভালোবাসি তোমায়, কিন্তু আমি চাই না তুমি এভাবে নষ্ট হয়ে যাও। ইহান তাকায় ইফতির চোখে। সেখানে ভালোবাসা, চিন্তা, ভয় দেখতে পায় সে। ইফতি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি থাকতে পারবো না, না যতক্ষণ রাতুল বেঁচে আছে। হঠাৎ জানালা ভেঙে ভেতরে ঢোকে একটা স্মোক গ্রেনেড। ধোঁয়া ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে। ইহান লাফিয়ে উঠে দাঁড়ায়, তার হাতে বন্দুক চলে আসে। ইফতি, আমার পেছনে থাকো। দরজা ভেঙে কে 5 জন মাস্কধারী লোক, তারা সবার হাতে বন্দুক। ইহান গুলি ছোড়ে, কপালে গুলি লেগে একজন মাটিতে পড়ে যায়। বাকিরা পাল্টা গুলি ছোড়ে টেবিলের আড়ালে লুকায়। তোমরা কারা? রাতুলের লোক? হ্যাঁ, আমরা তোমাকে ধরতে এসেছি, জীবিত বা মৃত। ইহান আরেকটা গুলি ছোড়ে, আরেকজন লোক পড়ে যায়, কিন্তু তখনই একজন লোক পেছন থেকে ঢোকে। সে ইফতিকে ধরে ফেলে, তার গলায় ছুরি ধরে। বন্দুক নামাও, না হলে এই মেয়েটা মরবে এখানেই। ইহান থমকে যায়, তার হাত কাঁপে। সে আস্তে আস্তে বন্দুক নামায়। ঠিক আছে, আমি নামছি, কিন্তু ওকে ছেড়ে দে। তুমি ভাবছো আমরা বোকা? তোমাকে আগে বেঁধে ফেলতে হবে। 2 জন লোক এগিয়ে আসে ইহানের দিকে। তারা তার হাত বাঁধে। ইহান কিছু করতে পারে না। ইফতিকে তারা জিম্মি করে রেখেছে। এবার চলো, রাতুলের স্যার তোমার জন্য অপেক্ষা করছেন। তারা ইহানকে টেনে নিয়ে যায়, ইফতিকেও সাথে নেয়। তাদের তোলা হয় একটা গাড়িতে। গাড়ি ছুটে চলে অন্ধকার রাস্তায়। কিছুক্ষণ পর গাড়ি থামে একটা পরিত্যক্ত কারখানার সামনে। জায়গাটা বিশাল, চারিদিকে ভাঙা যন্ত্রপাতি, মাঝখানে একটা খোলা জায়গা। সেখানে একটা চেয়ারে বসে আছে রাতুল, তার চোখে বিজয়ের হাসি। ইহানকে টেনে আনা হয় সামনে, তাকে ফেলে দেওয়া হয় মাটিতে। ইফতিকেও আনা হয়, তার হাত পেছনে বাঁধা। অবশেষে তুমি আমার কাছে, শ্যাডো কিং। ইহান মাথা তুলে তাকায়, তার চোখে ঘৃণা লেগে আছে। তুই আমাকে মারবি? তুই ইফতিকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। দোষ? দোষ তো তোর। তুই আমার সাজিদকে মেরেছিস, তুই আমার ব্যবসা নষ্ট করেছিস, এখন তোকে শাস্তি পেতে হবে। রাতুল উঠে দাঁড়ায়, সে হাঁটতে হাঁটতে আসে ইহানের কাছে, তারপর লাথি মারে তার পেটে। ইহান গড়িয়ে যায়, ব্যথায় কুঁকড়ে যায়। ইহান, তুমি চলে যাও। ইফতি ছুটে যেতে চায় ইহানের কাছে, কিন্তু লোক তাকে ধরে রাখে। হাতের কাটার জায়গায় পায়ের চাপ দিতে থাকে। চুপ থাক, না হলে তোকেও পেটাবো। রাতুল আবার লাথি মারে ইহানকে। লাথিটা লাগে এবার ইহানের মুখে, নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। তুই ভেবেছিলি তুই এই শহরে সব মাফিয়াকে মেরে ফেলবি? তুই ভুল করেছিস, আমি এখনো বেঁচে আছি, আর আমি হলাম সবথেকে শক্তিশালী মাফিয়া। ইহান কাশতে থাকে, কাশি থামিয়ে সে আবার হাসতে শুরু করলো। ইহান বলে, তুই জানিস না রাতুল, তুই শেষ, তোর দিন শেষ। কি বলছিস তুই? আমার কাছে বন্দি তুই, তোকে মারতে কয়েক সেকেন্ড লাগবে। আমি যা করছি আর একটা কারণ আছে, বিরাট একটা বড় কারণ আছে। কি কারণ? তোর পরিবারকে মেরেছিল বলে? হ্যাঁ, আমি জানি তোর ইতিহাস। আমার হ্যাকার নাসির তোর সব ইতিহাস বের করেছে। ইহান আরেকবার হাসে, এবার তার হাসিতে একটা রহস্য বের হয়। তুই সব জানিস না, তুই শুধু জানিস আমি শ্যাডো কিং, কিন্তু তুই বা কেউই জানে না আমি আসলে কে। রাতুল থমকে যায়। ইহান বলে, কি? কি মানে? কে তুই? ইহান তার পকেট থেকে বের করে একটা কার্ড, সিবিআই অফিসারের কার্ড। রাতুল চোখ বড় করে তাকায়। তার মানে ইহান আসলে একজন সিবিআই অফিসার। আমি সিবিআই অফিসার ইহান। আমাকে এই শহরে পাঠানো হয়েছিল আন্ডার কভার মিশনে। উদ্দেশ্য এই শহরের সব মাফিয়া চক্রকে ভেঙে দিতে আর তোকে ধরতে। রাতুলের মুখ থেকে সব রং উড়ে যায়, সে ভয় পায়। তার মানে সিবিআই এর কাছে রাতুলের বিরুদ্ধে সব প্রমাণ আছে। কি মানে? তো তুমি সিবিআই অফিসার? হ্যাঁ, আমি এই শহরে এসেছিলাম 2 বছর আগে, ছদ্মবেশে একজন ঝালমুড়িওয়ালা হয়ে। আমার কাজ ছিল প্রতিটা মাফিয়া গ্রুপকে চিহ্নিত করা, তারপর একে একে তাদের শেষ করা, আর সব শেষে তোকে। কিন্তু তুমি খুন করেছো, তুমি একজন অফিসার, তাহলে কেন? কারণ তোমরা খুবই শক্তিশালী ছিলে। আইনি পথে তোমাদের ধরা অসম্ভব ছিল। তোমাদের হাতে আছে টাকা, ক্ষমতা, রাজনৈতিক সংযোগ। আমাকে এই পথে বেছে নিতে হয়েছে।
রাতুল পিছনে সরে যায়, তার হাত কাঁপছে, সে বুঝতে পারছে না কি করবে এখন। না, এটা হতে পারে না, তুমি মিথ্যা বলছো। মিথ্যা? তাহলে দেখো। ইহান তার জামার ভেতর থেকে বের করে একটা ছোট্ট রেকর্ডার, সেটা চালু করা আছে, গোপন ক্যামেরাও আছে। রাতুলের গলা ভেসে আসে। আমি রাতুল, আমি এই শহরের সব মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করি। পুলিশ, রাজনীতি সব আমার হাতে। এ আমার বিরুদ্ধে যায়, আমি তাকে শেষ করি। রাতুলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এটা তার কণ্ঠস্বর, কিন্তু কখন রেকর্ড করা হয়েছিল? এই রেকর্ডিং ভিডিও ফুটেজ আমি করেছিলাম 3 মাস আগে, যখন তুমি সাজিদের সাথে মিটিংয়ে ছিলে। আমি সেখানে ছিলাম লুকিয়ে। এখন এই প্রমাণ আমার কাছে। তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। রাতুল বুঝতে পারে সে শেষ, কিন্তু সে হাল ছাড়ে না। তার চোখে আসে উন্মুক্ততা। যদি আমি শেষ, তাহলে তুমিও শেষ, তোমার গার্লফ্রেন্ডও। সে তার বন্দুক বের করে তাক করে ইফতির দিকে। না। কিন্তু ইহান বাধা, সে কিছু করতে পারে না। রাতুল ট্রিগার টানে, গুলির শব্দ গুজরে ওঠে। ইফতি মাটিতে পড়ে যায়, তার বুক থেকে রক্ত বেরিয়ে আসে।